শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। চলমান শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে এবং প্রধানমন্ত্রী নিজের ঘর শেষে পরকে ধরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক। সভার শুরুতে তৃণমূল নেতারা দলকে অনুপ্রবেশকারী ও অপরাধী মুক্ত করার দাবি জানান। দুঃসময়ে অনুপ্রবেশকারীরা দলের পাশে থাকবে না বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। আগামী সম্মেলনে তাদের বিদায় করার কথা বলেন তারা। সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাকর্মীদের অপকর্মের খোঁজ খবরও নেওয়া হচ্ছে। যে সমস্ত অনুপ্রবেশকারী বর্ণচোরা ঢুকেছে, সম্মেলনকে সামনে রেখে তাদেরকে সবাইকে পদ পদবি থেকে বাদ দিতে হবে। সংগঠন করতে গেলে তৃণমূল পর্যায়ে যেতে হবে, সংগঠন করতে হলে ইউনিয়ন পর্যায়ে যেতে হবে, সংগঠন করতে হলে ওয়ার্ড পর্যায়ে যেতে হবে। রাজনীতি হচ্ছে মানুষ এবং মানবতার জন্য সেবা করার সবচেয়ে ব্রতের নাম। ক্যাসিনো কোনো যুবলীগের অফিসে বসানো হয় নাই, ওখানে খেলা হয় নাই। ক্যাসিনো ছিল ক্লাবে, ফুটবল ক্লাবে। এখানে সব দলের মানুষ এখানে আছে। নিজের ঘরেরটা শেষ করে পরকে ধরবে। বিএনপিরও কে কি করেন সবার খোঁজ খবর নেওয়া হচ্ছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় জি কে শামীম ও যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ ভূঁইয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি দুর্নীতি মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে মামলা দুটি করেন সংস্থাটির সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রমিজউদ্দিন সরকারের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন। আমরা অনুসন্ধান করছি, মামলা হওয়ার হলে হবে, আর যদি মামলা না হয় মামলা হবে না। এটা চলমান প্রক্রিয়া। মোট কথা যারাই অপরাধী, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আমরা তদন্ত অনুসন্ধান করব। অনুসন্ধান করে যদি আমরা সত্যতা প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে তো মামলা হবেই। অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না, নিজ ঘর থেকেই শুরু করা হয়েছে শুদ্ধি অভিযান। শনিবার সন্ধ্যায় আজারবাইজানের বাকুতে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে 18তম ন্যাম শীর্ষ সম্মেলনের সমাপনীতেও যোগ দেন তিনি। 4 দিনের আজারবাইজান সফর শেষে আজই দেশে ফেরার কথা প্রধানমন্ত্রীর। অপরাধ যে করবে সে যেই হোক, যে দলের হোক, তার বিরুদ্ধে আইন তার আপন গতিতে চলবে এবং আপনারা দেখছেন যে সেটা কিন্তু চলছে। আমি কিন্তু আমার দলের কেউ যদি কোনো কারণে কোনো অপরাধী করে সাথে সাথে শাস্তি পায়, কারণ অপরাধী অপরাধী। আমি অপরাধীকে অপরাধীর চোখেই দেখব এবং সেটাই আমরা কিন্তু দেখতে চেষ্টা করছি। বরং আমি মনে করি যে আগে পরকে শিক্ষা দেওয়ার আগে নিজের ঘর থেকে শুরু করা উচিত। আমি কিন্তু এখন তাই করছি, দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা সেটাই আমরা করে যাব। শুদ্ধি অভিযানই প্রমাণ করে বর্তমান সরকার দুর্নীতিবাদ। সকালে জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষেই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার জামিনে বাধা দিয়ে সরকার অন্যায়ভাবে তাকে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন ফখরুল। সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে বলেও দাবি করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রেখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তাদের বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে আজকে প্রমাণিত হয়েছে যে এই সরকার একটা দুর্নীতিবাদ সরকার। শুদ্ধভাবে শুদ্ধি অভিযান চললে মন্ত্রিসভার অর্ধেকেরও বেশি সদস্য গ্রেফতার হবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে বগুড়ায় তিনি বলেন, এটি শুদ্ধি অভিযান নয়, এটি আওয়ামী লীগের গৃহ বিবাদের প্রতিফলন। অভিযানের নাটক করে সরকার জনগণের দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে। তিনি শুদ্ধি অভিযানে নাম আসা রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশেরও দাবি জানান। জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য
ওই ক্যাসিনো নাটক সাজানো হয়েছে, শুধু আমি জানা হয় তাহলে মন্ত্রিসভার অন্তর্গত বেশি গ্রেপ্তার হবে। তথ্য প্রবাহের এই সময়ে গণমাধ্যমই বড় শক্তি, তাই গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল আয়োজিত দ্বিতীয় ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেস্টে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সবার মধ্যে ছড়িয়ে দিতে তরুণ প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফারজানা ইসলামের অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করে আন্দোলনকারীরা সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা। এ সময় ভবন দুটি অবরোধ করে রাখে তারা। 4টা পর্যন্ত চলা এই কর্মসূচির কারণে অফিসে ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা এবং কর্মচারীরা। কার্যালয়ে আসেননি উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম। দুর্নীতি ও ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হওয়া 50 জনের তালিকা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর মধ্যে 27 জনের ব্যাংক হিসেব জব্দও করেছে প্রতিষ্ঠানটি। আয়কর রিটার্ন খতিয়ে দেখে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এক্ষেত্রে র্যাব ও দুদকের তথ্য আমলে নেওয়া হচ্ছে। আমরা এ পর্যন্ত 50-এর বেশি অ্যাকাউন্ট সার্চ করতে দিয়েছি। যদি দেখা যায় যে তাদের সম্পদ পাওয়া গেছে যেটি ট্যাক্স ফাইলে লিপিবদ্ধ নাই, বৈধ উৎস না বের করতে পারে বা না দেখাতে পারে, তাহলে মামলা করে পরবর্তী ব্যবস্থা নিতে পারে। ফিরিয়ে আনার বিষয়টি একটু জটিল। আমাদের দেশে 1 কি 2টি কেসে মাত্র সম্ভব হয়েছে। সহিংসতার ঘটনায় ভোলার বোরহানউদ্দিন পরিদর্শন করছেন পুলিশের 5 সদস্যের তদন্ত কমিটি। দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। সংগ্রহ করেছেন তথ্যপাত্র, কথা বলেছেন তৌহিদি জনতা নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে। তদন্ত দলের প্রধান জানান 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে পুলিশ সদর দফতরে। এর আগে সহিংসতার ঘটনায় গতকাল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। যারা ঘটনা সম্বন্ধে জানেন বা দেখেছেন তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের জবানবন্দি রেকর্ড করছি। আমরা যত দ্রুততার সাথে সম্ভব ইনকোয়ারি রিপোর্ট জমা দিব। আমরা চেষ্টা করব যে সময় বেঁধে দেওয়া আছে সে সময়ের মধ্যেই প্রতিবেদন ফাইনাল করে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার। তিক্ত অভিজ্ঞতা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও 160 জন শ্রমিক। শনিবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকার পরও নানা অজুহাতে তাদের ফেরত পাঠাচ্ছে সৌদি সরকার। কেউ কেউ প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়েও। অভিযোগ, কাজের অনুমতিপত্রের মেয়াদ থাকা সত্ত্বেও মিথ্যা মামলা দিয়ে দেশে ফেরত পাঠানো হলেও নীরব ভূমিকা দূতাবাসের। গেল 9 মাসে নির্মম নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন 16,000 নারী গৃহকর্মী ও শ্রমিক। পাশবিক নির্যাতনে চলতি বছর লাশ হয়ে ফিরেছেন 118 জন। অনেক অত্যাচার করছে, বলার মতো না। আমি গেছি 7 লক্ষ টাকা উঠাইছি, মনে করেন 2,50,000 টাকা। কিছু তো হলো না, আমার সব শেষ হয়ে গেল। হতাশে আসলাম দেশে। 2 মাস সৌদি আরব গেছে, সে ব্যাক করে চলে আসে, তার 1 টাকা তার ইনকাম নেই। এই টাকাটা দেবে কি? গাড়ি ধরার সাথে গাড়ির মধ্যে ডুবে গেছে। আমার দেশে 2 মিনিট আগে, এর দেশে 2 মিনিট পরে। ওনার সাথে কথা বলা তেমন করা যায় না, তার মেয়াদ অন্যরকম গরম। সৌদি সরকার আপনাকে রাখতে চাচ্ছে না, হ্যাঁ আপনাকে পাঠিয়ে দিচ্ছে। আমাদের এখানে করার কিছু নেই। সে মার্কেটে গেছে বাজার করতে, কিন্তু তাকে দেওয়া হয়েছে হয়তো বা সে ভিক্ষা করছিল সৌদির রাস্তায়, অথবা ওখানে ব্যবসা করছিল, এরকম একটা অভিযোগ দিয়ে তাদেরকে পাঠানো হচ্ছে। বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের জন্য দেশে চাকরি ও বিনিয়োগের সুযোগ করে দেবে সরকার। এই লক্ষ্যে নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। সকালে অভিবাসন নীতি নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এই কথা বলেন। জানান, প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে না, তারা দক্ষতা ও জ্ঞানও লাভ করছে, কিন্তু সে সুযোগ কাজে লাগানোর যথাযথ পরিবেশ তৈরি হয়নি। তাই সরকারি ও বেসরকারি খাতে তাদের বিনিয়োগের সুযোগ দেবে সরকার। যেসব শ্রমিক দেশে ফিরে আসছে তাদের সবাই যে কর্মক্ষম তা নয়, কিন্তু তাদের অর্থকে বিনিয়োগের জন্য কাজে লাগানো যায়। সেজন্য বেসরকারি পর্যায়ে সুযোগ তো আছেই, পাশাপাশি সরকারের প্রকল্পের আওতায় যদি বিনিয়োগের নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা যায়, তাহলে তা অর্থনীতির গতি বাড়াবে, একই সাথে নিজেদের আয়েরও সুযোগ বাড়াবে ফিরে আসা শ্রমিকরা।
টাকার অবমূল্যায়ন ও নগদ প্রণোদনা দেওয়ায় বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি মাসের 18 দিনে $100 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন তারা। এ নিয়ে চলতি অর্থ বছরের 3 মাস 18 দিনে এই রেমিটেন্সের পরিমাণ $550 কোটি ছাড়িয়েছে। রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকলে অর্থ বছর শেষে তা $2000 কোটি ছাড়িয়ে যেতে পারে। ভেজাল বন্ধ সহ নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে কার্যকরভাবে এগিয়ে নেওয়া যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে পোলট্রি ও নিরাপদ খাদ্য আন্দোলন বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা খাবারে ভেজাল সহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। নিরাপদ খাবার পেতে ভোক্তা সচেতনতার উপর জোর দেন ক্যাবের চেয়ারম্যান গোলাম রহমান। কন্ট্রোল করার জন্য 480টা সংস্থা আছে, 71টি আদালত আছে, বাট কেউ কারোর সাথে সম্পর্ক নেই। হয়তো দেখা গেল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটাকে মানে আস্তে আস্তে হয়তো কিছু ওই ব্র্যান্ডিং করতেছে কোনো রেস্টুরেন্টকে। এই যে এদেরকে এক প্ল্যাটফর্মে আনার জন্য আমি তো বারংবার বলতেছি। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ISTর এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। ওই ছাত্রী শুক্রবার রাতে হোস্টেলে র্যাগিংয়ের শিকার বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে IST কর্তৃপক্ষ। আমার ফোনে পার্সোনাল গ্যালারি, মেসেজ, কল লিস্ট সব কিছু চেকিং করে বুঝতে পারছি যে পেজটাতে আমি পোস্ট করছি সেই পেজটাতে কয়েকজন অ্যাডমিনের মধ্যে এডিটর অ্যাডমিন আমি। মিটিংয়ে আমারে অনেক অপমান অপদস্থ করা হয়েছে, জুনিয়রদের বলা হয়েছে আমারে থাপড়াতে, তারপরে আমার হাত ধরে মানে টানাটানিও করা হয়েছে, আমার ফ্যামিলি নিয়েও কথা বলা হয়েছে, যেগুলো আমি মানতে পারিনি। সিনিয়রকে সম্মান করবে, সিনিয়ররা জুনিয়রকে স্নেহ করবে, এইটাই রুলস। এখন এই রুলসে কী ব্যতিক্রম ঘটছে, কী ঘটে না, সেই জন্য তো আমরা তদন্ত করে বের করবো আসলে কী ঘটছে ঘটনা। কর্মস্থল, বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মলে শিশুকে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার স্থাপনে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলেরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। গত মঙ্গলবার নিরাপদে মায়ের বুকের দুধ পানের পরিবেশ চেয়ে হাইকোর্টে রিট করে 9 মাস বয়সের ছোট্ট শিশু উমাইর বিন সাদি। শিশুটি অবুঝ হওয়ায় তার পক্ষে রিট আবেদনের বাদী হয়েছেন শিশুটির মা অ্যাডভোকেট ইশরাত হাসান। গাজীপুরের শ্রীপুরে মাহাদি নামে 18 দিন বয়সের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ভোরে ভাগনাহাটি গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনদের ভাষ্য, পেটে থাকাকালীন শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়েছিল তার বাবা বিজয় হাসান। সাথে মাদকাসক্ত এক নারীর সাথে অনৈতিক সম্পর্ক ছিল তার। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। ভোরে বালতির পানিতে চোবানো অবস্থায় উদ্ধার করা হয় মাহাদিকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। পরে জড়িত অভিযোগে শিশুটির বাবাকে আটক করে পুলিশে দেয় স্বজনরা। সিরিয়ায় অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে মারা গেছেন IS প্রধান আবু বকর আল বাগদাদি। যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমগুলো, যদিও আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা। হোয়াইট হাউস জানিয়েছে রোববার গুরুত্বপূর্ণ বিবৃতি দিবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে, সিরিয়ার ইদলিবে বাগদাদির সন্ধানে অভিযান চালায় মার্কিন বাহিনী। কোণঠাসা হয়ে পড়ায় তাৎক্ষণিক আত্মহত্যা করেন সুইসাইড ভেস্ট পরিহিত IS প্রধান। ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে চলতি মাসে প্রাণ গেছে কমপক্ষে 220 জনের, আহত 2500। বেকার সমস্যার সমাধান ও নাগরিক অধিকারের দাবিতে 1 অক্টোবর শুরু হয় আন্দোলন। চিলিতে চলমান বিক্ষোভের জেরে মন্ত্রিসভার সব সদস্যকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। তার দাবি, নতুনভাবে সরকার গঠনের লক্ষ্য। সহিংস লেবাননের সরকার পতনের আন্দোলনও। এদিকে স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে ক্ষুব্ধ কাতালুনিয়া। ভারতের হরিয়ানায় শপথ গ্রহণ করল বিজেপি-জেজেপি জোট সরকার। দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মনোহর লাল খাত্তার। উপমুখ্যমন্ত্রী জাট সম্প্রদায়ের দুষ্মন্ত চৌটালা। তবে মহারাষ্ট্রে এখনও সরকার গঠন নিয়ে চলছে টানাপোড়েন। বিজেপিকে রুখতে প্রয়োজনে শিবসেনাকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে শরদ পাওয়ারের দল এনসিপি। ব্রেক্সিট ইস্যুতে সরকারের কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে না নর্দার্ন আয়ারল্যান্ড। 12 ডিসেম্বর আগাম নির্বাচন এবং বিচ্ছেদকে সামনে রেখে অবস্থান স্পষ্ট করল রাজনীতিকরা। এদিকে বিশ্লেষকদের অভিমত, ব্রেক্সিট প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে জনপ্রিয়তা হারাবে জনসন সরকার। এই পরিস্থিতিতে এমপিদের মন গলানো ছাড়া বিকল্প পথ নেই প্রধানমন্ত্রীর।
31 অক্টোবর ব্রেক্সিট কার্যকরের কথা ছিল, কিন্তু পার্লামেন্টে বরিস জনসনের চুক্তি প্রত্যাখ্যাত হওয়ায় সেটি 31 জানুয়ারি পর্যন্ত পেছানোর প্রস্তাব দেয়া হয় ইইউকে। আগামী 3 নভেম্বর দিল্লিতে টি-20 ম্যাচে মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। তবে ম্যাচের আগে দিল্লির বায়ু দূষণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 2 বছর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারত শ্রীলঙ্কার টেস্টে বায়ু দূষণে বিব্রতকর অবস্থায় পড়েছিল বিসিসিআই। দীপাবলি উৎসবের সময় দিল্লির বায়ু দূষণের মাত্রা তীব্র হয়। তাই বায়ু দূষণ রোধে বাংলাদেশ দলের দিল্লি সফরের সময় পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের জমির আগাছা পোড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে কলকাতায় দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তবে কোচ, অধিনায়ক ও ক্রিকেটারদের সম্মতির পরই ভারতের দেয়া প্রস্তাবে সাড়া দেবে বিসিবি। টেস্টে গোলাপি বলে খেলার প্রস্তাব ভারতীয় টিম ম্যানেজমেন্টকে জানায় বিসিসিআই। প্রস্তাবে সাড়া দেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। তারাই পরিচালিত সিনেমাটি সেখানে ব্যাপক সাড়া ফেলে, এমনকি বলিউড তারকারাও সিনেমাটির প্রশংসা করেছেন। মুক্তির প্রথম 2 দিনে 37.89 কোটি রুপি আয় করেছে হাউসফুল 4। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে 18.81 কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় করেছে 19.08 কোটি রুপি। বক্স অফিস বিশেষজ্ঞ তরুণ আদর্শ মনে করেন দিওয়ালির কারণে সিনেমার ব্যবসা আরও কয়েকদিন ভালো যাবে। এবারে সিরিজে অক্ষয় কুমার ছাড়াও আরও আছেন রিতেশ দেশমুখ, কৃতি শ্যানন, পূজা হেগড়ে, ববি দেওয়াল। হাউসফুল 4 পরিচালনা করেছেন ফারাদ সামজি। ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। সকালে আর্মি গলফ ক্লাবে 5 দিনব্যাপী ভূমিকম্প দুর্যোগ বিষয়ক অনুশীলনের উদ্বোধন করে সাংবাদিকদের কথা বলেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও ইউএস আর্মি প্যাসিফিক এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। 20টিরও বেশি দেশের শতাধিক অংশগ্রহণকারী এই অনুশীলনে যোগ দিচ্ছেন। বাংলাদেশ সব 20টি দেশ আমরা এই এক্সারসাইজটির আয়োজন করা হয়েছে। এখানে ভূমিকম্প হলে তাদের দ্রুত উদ্ধার, পুনর্বাসন, ডেব্রিজ ম্যানেজমেন্ট কিভাবে হবে সেইটার উপরে এক্সারসাইজ হবে। ভারতের সাথে সম্পাদিত কোনো চুক্তি দেশবিরোধী নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সকালে বনানীতে পার্টির যৌথ সভা শেষে তিনি এই মন্তব্য করেন। এই সময় সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানান জিএম কাদের। দলের প্রয়োজনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর ও সেখানে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তির সম্পর্কে কিছু বিরূপ আলোচনা চোখে পড়েছে। এই বিষয়ে যৌথ বিবৃতি ও উল্লেখিত চুক্তিসমূহের তালিকা আমি দেখেছি। সেখানে দেশের স্বার্থবিরোধী কিছু আমার চোখে পড়েনি। দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতীয়তাবাদী যুব দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী। পটুয়াখালীতে র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ঝিনাইদহেও ছিল নানা আয়োজন। সকালে শহরের কলাপাড়া মোড় থেকে র্যালি বের করে জেলা যুবদল। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা যুবদলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে নারায়ণগঞ্জে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল শোভাযাত্রা। সকালে মণ্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে ডিআইটি সড়কের দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। তা উপেক্ষা করে নেতাকর্মীরা সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইট পাটকেল নিক্ষেপ করে কিছু নেতাকর্মী। এক পর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশের ব্যারিকেডের ভেতরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। চুয়াডাঙ্গায় সকালে শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র্যালি বের করতে চাইলে শুরুতেই তা পুলিশের বাধার মুখে পড়ে। শেষ পর্যন্ত মূল সড়কে উঠতে পারেনি তারা। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এমভি ইয়াদ লঞ্চের ধাক্কায় পায়ের পাতা কাটা পড়া 8 বছর বয়সী শিশু জাইমা নেওয়াজের চিকিৎসার জন্য 15 দিনের মধ্যে 3 লাখ টাকা দিতে লঞ্চ মালিক সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও জাইমার চিকিৎসা সহ তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 50 লাখ টাকা দিতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এসব আদেশ দেন। 2017 সালের 29 ডিসেম্বর ফতুল্লা ঘাটে এমভি ইয়াদ লঞ্চটি জোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে শিশু জাইমার ডান পায়ের পাতার সম্মুখ ভাগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কুড়িগ্রামে চলতি বছর বেড়েছে হত্যাকাণ্ড। একের পর এক খুনের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। উদ্বেগ জানিয়েছেন বিশিষ্টজনরাও। এজন্য মাদকের বিস্তার এবং আইনের যথাযথ প্রয়োগ না থাকাকে দুষছেন তারা। ঘরের ভিতরে জোড়া মার্ডার, স্বামী স্ত্রী দুজন, এটা নিয়ে আমরা সবাই স্থানীয় লোক আতঙ্কের মধ্যে আছি। মারিয়া ধান ক্ষেতের মধ্যে ফেলে রাখবো, আমরা এদের বিচার পাইলাম না। কখন কি হবে না হবে এটা তো বলা যাচ্ছে না। কোনো নিরাপত্তাও নেই, কোনো নিরাপত্তাও নেই আমাদের। রাত 9টা হলেই সব ঘরে ঘরে চলে যায়। খুনের আসামিকে ধরতে না, বিচার ঠিক মতো করতেছে না, যার কারণেই তো খুনের সংখ্যাটা বাড়তেছে। মাদকাসক্তদের কোনো মনুষ্যত্ব বোধ বা সহমর্মিতা থাকে না, পাশাপাশি আইনের কঠিন প্রয়োগের অভাব। এই খুন খারাপি এইরকম অপরাধ দমন করতে গেলে পুলিশের বিশেষ ধরনের ব্যবস্থা থাকতে হবে, নিরাপত্তার ব্যাপারটি। রাজধানীর বাড্ডায় মেয়ের স্কুলের খোঁজ নিতে গিয়ে গণপিটুনিতে হত্যার শিকার তাসলিমা বেগম রেনুর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 25 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, তবে মামলার তদন্তকারী কর্মকর্তা তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জসিমউদ্দিন প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। গত 20 জুলাই সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে মারা যান তিনি। অনিয়মের অভিযোগে ফিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন বাতিল ও পুনঃতফসিলের দাবি জানিয়েছেন কয়েকজন পরাজিত প্রার্থী। সকালে প্রেস ক্লাবে মানববন্ধনে এই দাবি করেন তারা। তাদের অভিযোগ, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরি করে পছন্দের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন অসাধু কর্মকর্তা। গণমাধ্যম কর্মীদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বরগুনার বেতাগী সরকারি কলেজ চলছে চরম অনিয়ম আর অব্যবস্থাপনায়। অভিযোগ আছে শ্রেণীকক্ষে বসবাস করছেন অধ্যক্ষ। ভর্তি বাণিজ্যে অতিরিক্ত অর্থ নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ আছে তার বিরুদ্ধে। বছরের পর বছর এসব অনিয়ম চললেও দেখার যেন কেউ নেই। অধ্যক্ষের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ শিক্ষার্থী সহ জনপ্রতিনিধিরা। 250 টাকা পর্যন্ত নিছে, আর বোর্ডের ফি মনে হয় 1250 টাকা। আমাদের রেজিস্ট্রেশন কার্ড দেখাই আর কি সই করার জন্য 20 টাকা করে এনেছে প্রত্যেকের কাছ থেকে। তারপর যাদের আর কি ভুল হয়েছে কিছুতে তাদের কাছ থেকে 1500 টাকা করে এনেছে। রুম দখল করে স্যাররা থাকে, এটা তো উচিত না। যেখানে স্টুডেন্ট ক্লাস করতে পারে না সেখানে স্যাররা কিভাবে থাকবে? তো সেরকম কোনো বিষয় নাই। এখানে ইন্টারমিডিয়েটে 2400 টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি অন্য যে সরকারি কলেজগুলো আছে বা বেসরকারি কলেজ আছে সেগুলো আপনারা দেখতে পারেন। তো সেখানে নিশ্চয়ই 2400 টাকায় কোথাও ভর্তি নেই, এর বেশি নিয়েছে সব কলেজে। উনি জয়েন করার পরে টোটাল ভর্তি বাণিজ্য এবং ফর্ম ফিল আপ এই নিয়ে যে আমাদের কাছে কত নালিশ আছে যেটা অকল্পনীয়। ডাউন সিনড্রোম ব্যক্তিরা সমাজের অংশ। সচেতনতার মাধ্যমে তাদের মূলধারার সাথে সম্পৃক্ত করতে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাউন সিনড্রোম সচেতনতা মাস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, এটি কোনো রোগ নয়, শরীরের জেনেটিক পার্থক্য। সঠিক যত্ন, খাবার, থেরাপির মাধ্যমে এসব শিশু স্বাভাবিক হতে পারে। দেশে 2 লাখের বেশি ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তি রয়েছে। দৈনিক নয়, মাসিক ভিত্তিতে চাঁদার টাকা তোলা হলে সড়কে অনিয়ম কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। বিকেলে রাজধানীর রমনায় সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, দিনে 1,60,00,000 টাকা চাঁদা তোলার অভিযোগ মিথ্যা ও অপপ্রচার। অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বাধা দেওয়ার জন্যই মালিক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগ তোলা হচ্ছে। যদি চাঁদা আদায় করা হয় এবং সে এই যেটা আমাকে উদ্দেশ্য করে বোঝে, তাহলে সারা বাংলাদেশে প্রতিদিন কত শত কোটি টাকা হবে সেটা, আর এটা মাসে কত হবে, বছরে কত লক্ষ লক্ষ হবে। তো এতেই কিন্তু প্রতীয়মান হয় যে এইগুলো টোটালি একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে উদ্দেশ্য হাসিল করার জন্য। চাঁদাবাজি যে কথাটা মানে বাচ্চু যে কথাগুলো বলেছে, এই কথাগুলো সম্পূর্ণই অসত্য এবং এই কথাগুলো ভিত্তিহীন এবং এই কথাগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেগুলো বলার চেষ্টা করে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো যুক্তরাজ্যের প্রিন্স অব ওয়েলস প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই সংস্থাটি বাংলাদেশের দারিদ্র্য মোকাবেলার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য সহ মানবিক চাহিদা নিশ্চিতে কাজ করবে। 2007 সালে প্রিন্স অব ওয়েলস আর ব্রিটিশ এশীয় ব্যবসায়ী নেতাদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট।
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বহুজাতিক কোম্পানি সানোফি অ্যাভেন্টিজের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া কিংবা শেয়ার হস্তান্তরের আগেই তা পূরণ করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেন, কোম্পানি নিজ সমস্যার কারণে চলে যাচ্ছে, তাই সেই অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। 72 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচির হুঁশিয়ারি দেন কর্মকর্তা-কর্মচারীরা। নদীর বুকে ভবন নির্মাণ করে আলোচনায় চুয়াডাঙ্গার যুব উন্নয়ন অধিদপ্তর। বিশাল ভবনের কারণে বন্ধ হয়ে গেছে খনন কাজ। স্থানীয়দের অভিযোগ, তদারক সংস্থার গাফিলতিতে তৈরি হয়েছে এই জটিলতা। তবে পুরো বিষয়টিকে ভুল বোঝাবুঝি আখ্যা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 14 কিলোমিটার খনন করার কথা থাকলেও নদী দখলের কারণে শেষ হয়েছে মাত্র 30% কাজ। ইনারা কি এসে এখনো খোঁজ খবর নেয়নি যে কিভাবে এই বিল্ডিংটা এখানে নদীর মাঝখানে তৈরি করা হলো? কি করে এটা কিনলো? তাহলে পানি উন্নয়নের বোর্ডের কোনো ভূমিকা ছিল না? জমির মালিকদের কাছ থেকে তাদের নোটিশ করে তাদের কাছ থেকে অ্যাকুইজিশন করা হয়, গভর্নমেন্ট এটা প্রক্রিয়া করি। বোর্ড যেটা দেখভাল করে, তারা এই জিনিসটাকে যদি সুন্দরভাবে দেখভাল করতো তাহলে ব্যক্তি মালিকানা এই জমিগুলো যেত না। জনগণের রেকর্ড হয়েছে জায়গাটা এবং এই খালের জায়গা, এই কারণে এই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। সরকারি প্রতিষ্ঠান হোক, সরকারি ব্যক্তি হোক, রাজনৈতিক ব্যক্তি হোক, যেই হোক না কেন, আমরা এগুলিকে মানব না। জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স। গেল 5 বছরে গুগল ও ফেসবুকে 231 কোটি টাকার বিজ্ঞাপন প্রচার করেছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এর বিপরীতে মূসক ও কর থেকে সরকারের আয় 47 কোটি টাকা। সর্বোচ্চ 20 কোটি টাকা আয় হয়েছে 2017 সালে। ওই বছরে বিজ্ঞাপন প্রচার হয় 96 কোটি টাকার। বাংলাদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে যে বিজ্ঞাপনের অর্থ গেছে, এর মধ্যে 139 কোটি টাকা পরিশোধ হয়েছে গুগল এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেডের নাম। মিয়ানমারের রাখাইনে অন্তত 42 পুলিশ ও সেনা সদস্যকে অপহরণ করেছে বিদ্রোহীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরাকান সালভেশন আর্মি বা আরসা এর সাথে জড়িত। বার্তা সংস্থা AFP জানায়, শনিবার স্থানীয় নদী পার হওয়ার সময় ফেরি থেকে 10 সেনা, 30 পুলিশ সদস্য এবং 2 কারা কর্মকর্তাকে অপহরণ করা হয়। তাদের উদ্ধারে চলছে সেনা অভিযান। স্বায়ত্তশাসনের দাবিতে তৎপর আরসার বিরুদ্ধে গেল 2 বছর ধরে অভিযান চালাচ্ছে মিয়ানমার। চলতি বছরই যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনার অগ্রগতি না হলে আবারও পরমাণু কর্মসূচি শুরু করবে পিয়ংইয়ং। রোববার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইয়ং চল। বলা হয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সুসম্পর্কের কারণে ওয়াশিংটনকে বাড়তি সময় দেওয়া হয়েছিল, যা শেষ হবে চলতি বছর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের $1000 কোটি ক্লাউড কম্পিউটিং কন্ট্রাক্ট পেল প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। পেছনে ফেলেছে বিশ্বের সর্ববৃহৎ অনলাইন মার্কেট প্লেস Amazon.com-কে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে 10 বছর কাজ করবে তারা। প্রকল্পটির নাম জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার, JD। স্পর্শকাতর গোয়েন্দা ও সামরিক তথ্য সংরক্ষণ ছাড়াও সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে সংরক্ষিত তথ্য নিয়ে কাজ হবে। তুরস্কে আশ্রিত লাখো সিরীয় শরণার্থীকে প্রত্যাবাসন না করা হলে ইউরোপের দিকে ঠেলে দেওয়া হবে, এমন হুমকি দিলেন তুর্কি প্রেসিডেন্ট। অন্যদিকে রুশ সেনাদের পাশাপাশি সিরিয়ায় বহাল আছে মার্কিন সেনাদের তৎপরতা। ইরানকে চাপে রাখতে দেশটিতে সবসময় সেনা মোতায়েন রাখবে যুক্তরাষ্ট্র, এমন অভিমত বিশ্লেষকদের। যদিও পেন্টাগনের দাবি, তেল ক্ষেত্র পাহারা আর IS-এর হামলা ঠেকানো মূল লক্ষ্য। মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছেন ক্রিকেটার ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সকালে একটি রাইড শেয়ারিং এর হয়ে এই কার্যক্রমে অংশ নেন তিনি। মাশরাফি বলেন, নিরাপত্তার জন্য প্রত্যেক বাইকারের হেলমেট পরা উচিত, তাহলে অনেক দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। এর আগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন মাশরাফি। নড়াইল প্রেস ক্লাবে তাকে বরণ করে নেন সাংবাদিকরা। এ সময় সবাইকে নিয়ে নড়াইলের উন্নয়নে কাজ করে যাবার অঙ্গীকার করেন ক্রিকেটের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। টম অ্যান্ড জেরির ভক্তদের জন্য সুখবর। 2020 সালের 23 ডিসেম্বর আসছে লাইভ অ্যাকশন টম অ্যান্ড জেরি মুভি। টিম স্টোরি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল 2021 সালের 16 এপ্রিলে। সিনেমাটির কাজ আগেই শেষ হয়, বড়দিন উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা করে তারিখ বদলানো হয়। সিনেমাতে অভিনয় করছেন কোল গ্রেস মোরেটস, মিকায়েল পেনা, কেন জিয়ং, জর্ডান বলগার এবং পল্লবী সারদা। অযোধ্যায় রাম জন্মভূমি
বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্ট রায় দেওয়ার ঠিক আগেই নতুন ইতিহাস তৈরি হলো সরজু নদীর তীরে। জ্বালানো হলো 6 লাখ মাটির প্রদীপ। উত্তরপ্রদেশের তথ্য কর্মকর্তা জানান, গত বছর 3,01,086 প্রদীপ জ্বালানো হয়। এবার ঘাট ও ঘাট সংলগ্ন এলাকায় 6,10,000 প্রদীপ জ্বালানো হয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি এটিকে বিশ্ব রেকর্ড হিসেবে ঘোষণা করেছেন। ভোলায় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবার পথে গৃহবধূকে 2 দফা গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মনপুরা থানায় মামলাটি করেন ভুক্তভোগী নারী। আসামি করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা সহ 6 জনকে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এজাহারে বলা হয়, গতকাল চরফেশন থেকে স্পিডবোটে শ্বশুর বাড়ি মনপুরার দক্ষিণ সাকুচিয়ায় যাচ্ছিলেন ওই নারী। এ সময় বোটে ছিল 2 যাত্রী। জনতার খাল এলাকা থেকে আরও 2 যাত্রী বোটে ওঠে। এক পর্যায়ে যাত্রীরা স্পিডবোট চালককে নির্জন চরপিয়াল এলাকায় নিয়ে যেতে বাধ্য করে। সেখানে সন্তানের সামনে ধর্ষণ করা হয় নারীকে। এরপর ঘটনাটি মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলামকে জানানো হয়। তিনি 4 ধর্ষককে মারধর করে তাড়িয়ে দিয়ে আবারও ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তারা আমার জোর করে লেগে গেছে, ওরা 4 জনের দংশন করছে। করার পরে দিয়ে নজরুলে গেছে। নজরুলে যায় করে জাফাইয়া দিয়ে আবার অনেকখানি একটা মেলা তোর তারা পরে আমার আবার থাপড়ে সবরে তারপরে দংশন করছে। করার পরে দিয়ে অগতনে 3,000 টাকা লইছে, লই আমার 1,000 টাকা দিছে, দিয়ে আমার মিথ্যা গাড়ো নিয়ে ফার করে দিয়েছে। চরপেশন থেকে আমাদের এই জীবনপুর থানা এলাকায় স্কুলে আসার সময় চর পিয়ার এলাকায় ওরা নিয়ে যায়। অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুককে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। গোলাম ফারুক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা কমিটির সদস্য ছিলেন। ধর্ষণের অভিযোগে সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় গোলাম ফারুকের বিরুদ্ধে মামলা করেন এক নারী। নুসরাত হত্যা মামলায় 16 আসামি মৃত্যুদণ্ডের রায়ের কপির জন্য আবেদন করা হয়েছে। আগামীকাল রায়ের কপি আসামি পক্ষকে দেয়া হতে পারে। রায়ের কপি পাওয়ার পর 16 আসামি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে আসামি পক্ষ। পাশাপাশি আসামিদের কোথায় রাখা হবে তা জানতে চেয়ে কারা কর্তৃপক্ষ আইজি প্রিজন্সের কাছে আবেদন করবে। বর্তমানে ফেনী কারাগারের কন্ডেম সেলে আছে দণ্ডপ্রাপ্তরা। বরগুনায় স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে কবির তালুকদারকে গ্রেফতার করা হয়। এর আগে পাথরঘাটা থানায় কবিরকে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে মামলা হয়। নিহত মহিমা বেগমের স্বজনরা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার তাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়। মহিমা বেগম কবিরের প্রথম স্ত্রী। মামলার অপর 2 আসামি কবিরের দ্বিতীয় স্ত্রী এলাচি বেগম ও তার মেয়ে জামাই সুজন। চিহ্নিত কোনো যুদ্ধাপরাধীর নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকলে আবেদনের মাধ্যমে সেটি পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিকেলে রাজধানী নীলক্ষেতে ব্যানবেজ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ প্রক্রিয়া ও বাছাই শেষে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয়েছে। প্রতি বছরই যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। যারা চিহ্নিত যুদ্ধাপরাধী তাদের নামে যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেইগুলো পরিবর্তনের ব্যাপারে এবং সেখান থেকে স্কুল থেকে বা এলাকাবাসী থেকে বা জেলা প্রশাসন থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এগুলো কিন্তু নাম পরিবর্তন করা হচ্ছে। রাজধানীর গুলশান 2-এ আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ক্যাসিনো সামগ্রী ও বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে। সেখানে আছেন সহকর্মী আনিস রহমান, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে এখন। আনিস, অভিযানে এখন পর্যন্ত কি কি পাওয়া গেল বিস্তারিত জানাবেন। হ্যাঁ সৌমিত্র, আমি গুলশান 2-এর 57 নম্বর সড়কের ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে একটি অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালনা সময়ে তার একটি বাসার টপ ফ্লোরে একটি মিনি বার সন্ধান একটি পক্ষে একটি ফ্ল্যাট একটি পক্ষে অভিযান চালিয়ে বিভিন্ন পরিমাণ মাদকদ্রব্য তাদের বিভিন্ন মদের মদ এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে এখান থেকে। এছাড়া এই ঘটনার সাথে কিভাবে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য একটি বাড়িতে প্রবেশ করলো সেটি জানার জন্য 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে আমাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু এই বাসার মালিক এই পুরো বাড়িতে 6 তলা বাড়ির কোনো ফ্লোরেই
কেউই থাকেন না। তিনি যেহেতু তারা এবং আজিজ মোহাম্মদ ভাই উনি বিদেশে অবস্থান করছেন, উনি বিদেশে থাকেন, তার আত্মীয় স্বজনরা মাঝে মাঝে বাড়িতে আসেন বলে আমাদের বাড়ির যারা কেয়ারটেকার রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আটক দুজনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আটক দুজনের সাথে কথা বলে তারা বলেছেন যে তারা আসলে সম্প্রতি তারা মাসের মধ্যে কাউকে এই বাড়িতে প্রবেশ করতে দেখেনি। তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। আনিস, ধন্যবাদ আপনাকে। কালী পুজো উপলক্ষে মাদারীপুরে কালকিনিতে বসেছে ঐতিহাসিক কুন্ডুবাড়ির মেলা। উপজেলার ভদ্রাসনের গ্রাম জুড়ে কালী পূজার ঐতিহ্য 200 বছরেরও বেশি পুরনো। এই পূজাকে কেন্দ্র করে ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা থেকে গোপালপুর পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এবারের কুন্ডুবাড়ির মেলা জমে উঠেছে। মেলায় দর্শনার্থীরা আসছে দূর দূরান্ত থেকে। আয়োজকরা 3 দিনের জন্য মেলার সময় নির্ধারিত করলেও মেলা চলে প্রায় 1 সপ্তাহ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব দীপাবলি উদযাপিত হচ্ছে। রমনা কালী মন্দিরে আছেন সহকর্মী ফারহানা ন্যান্সি, তিনি যুক্ত হয়েছেন সরাসরি। ন্যান্সি, কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে বিস্তারিত জানাবেন? সৌমিত্র, আনুষ্ঠানিকতা যেটা চলার যে আজ দীপাবলি, আসলে চারপাশে শুধু আলো আর আলো। আপনাকে একটু দেখাতে চাই যে রমনা কালী মন্দিরে রয়েছে আমি, সেখানে কিন্তু আলোর যে উজ্জ্বল আলো, সেই আলোয় কিন্তু চারপাশ আলোকিত হয়ে আছে। সনাতন ধর্মাবলম্বীরা আসছেন সন্ধ্যার পর থেকে এসে আসলে আপনি ছবিতে হয়তো দেখবেন সব বয়সী সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা এখানে আলো জ্বালাচ্ছেন, প্রদীপ জ্বালাচ্ছেন, কেউ মোমবাতি নিয়ে আসছে সেটা জ্বালাচ্ছেন। খুব সুন্দর দৃশ্যের আপনি হয়তো দেখতে পাচ্ছেন দৃশ্য। এবং একটু বলে রাখি, তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছে তাদের মঙ্গল কামনা করে যারা হয়তো মারা গিয়েছে তাদের আপনজনরা, সেই আপনজনদের কথা ভেবেই আসলে তাদের যাতে মঙ্গল হয় সেই মঙ্গল কামনায় করে এই আলো জ্বালানো হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সবার মঙ্গল, ঘরে ঘরে যে দীপাবলি জ্বালানো হয় সেই দীপাবলি কিন্তু জ্বালানো হয় যে সবার মঙ্গল কামনা করে, সব অন্ধকার দূর হবে। এবং মা দুর্গা চলে যাওয়ার পরে যে অমাবস্যা আসে, সেই অমাবস্যা আর অন্ধকার যাতে দূর হয় এই আলোর মাধ্যমে, সেই জন্যই কিন্তু আসলে এই দীপাবলি। আর শ্যামা পূজার আনুষ্ঠানিকতা আসলে রাত 12টার কিছুক্ষণ পর থেকে শুরু হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সৌমিত্র। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। ভারতে পরিবেশ দূষণ রোধে দিওয়ালি উৎসবে আতশবাজি বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। পরিবর্তে ব্যবহার করতে বলা হয়েছে লেজার লাইট। জনগণকে উদ্বুদ্ধ করতে 4 দিনের কনসার্ট আয়োজন করেছে নয়াদিল্লি। লেজার লাইটের মাধ্যমে তুলে ধরা হয়েছে রামায়ণের গল্প কথা। পরিবেশবিদরা বলছেন যানবাহন, কলকারখানা থেকে নির্গত ক্ষতিকর গ্যাসের কারণে বাড়ছে দূষণের মাত্রা। যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোয় দাবানলে পুড়ছে কমপক্ষে 35,000 একর অঞ্চল। এর মধ্যে প্রাণ হারিয়েছে 3 জন, গুরুতর অগ্নিদগ্ধ আরও 4 অধিবাসী। 1,500-এর বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আকারে ছড়াচ্ছে দাবানল। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 50,000 বাসিন্দাকে। জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা, রেড অ্যালার্ট। ব্রিটেনের লরি থেকে 39 মরদেহ উদ্ধারের ঘটনায় আটক চালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসেক্স পুলিশ জানায় আটক 25 বছর বয়সী মাউরিস রবিনসনের বিরুদ্ধে মানব পাচার, অভিবাসন এবং অর্থ পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় আটককৃত বাকি দুজনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা এখনও জানানো হয়নি। প্রশাসন জানায় নিহতদের পরিচয় নিশ্চিতে ময়নাতদন্ত চলছে। মেক্সিকোতে চলছে ঐতিহ্যবাহী উৎসব ডে অব দ্য ডেড এর মূল আয়োজনের প্রস্তুতি। নিজেকে মরদেহের মতো সাজিয়ে উৎসবে যোগ দিয়েছেন হ্যালোইন প্রেমীরা, যা দেখতে মেক্সিকো সিটিতে জড়ো হয়েছেন হাজারো পর্যটক। প্রতি বছর নভেম্বরে লাতিন আমেরিকা জুড়ে উদযাপিত হয় ভৌতিক এই উৎসব। ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদের 118তম জন্মদিন আজ নানা আয়োজনে পালন করছে শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। আব্বাসউদ্দিন আহমেদ 1901 সালের আজকের এই দিনে পশ্চিমবঙ্গের কুচবিহারে জন্মগ্রহণ করেন। আধুনিক, স্বদেশী, ইসলামী, পল্লীগীতি, উর্দু সহ বিভিন্ন আঙ্গিকে গেয়েছেন তিনি। তবে পল্লীগীতিতে তার মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি।
গোপালগঞ্জের মুকসুদপুরের কমলাপুর খালে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। গতকাল স্থানীয় একটি ক্লাব ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন জেলার 19টি নৌকা। প্রতিযোগিতা দেখতে কমলাপুর খালের দুই পারে জড়ো হয় হাজারো দর্শনার্থী। শিরোপা বিজয়ীকে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ছিল LED টিভি। নৌকাবাইচে অংশগ্রহণকারীদের রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়। কোনোদিন নৌকাবাইজ দেখতে পারিনি, আজকে মুকসুদপুরে নৌকাবাইজ দেখে আমরা খুব আনন্দিত। আমরা খুলনা তেরোখদার থেকে এই নৌকাবাইজ প্রতিযোগিতার জন্য এসেছি। এই নৌকাবাইজ আমি আশা করছি যে আগামীতেও যাতে আরও সুন্দরভাবে এই নৌকাবাইজ হয়, সেই ব্যবস্থা আমি আগামী বছরও আবার করব। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.যমুনা.tv, ফেসবুক /যমুনা টেলিভিশন, ইউটিউব /যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।